ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে মত রিয়াজের। জুলাই সনদে দ্বিমত থাকলে জনগণের মতামত নিতে হবে বললেন সাকিব। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামি সাক্ষ্য গ্রহণ। পটুয়াখালীর জুলাই শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজ থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। ৬০ টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে। কানাডার ভ্যানকুভারে সাংস্কৃতিক উৎসবের ভেতরে তুলে দেওয়া হলো গাড়ি। জাতীয় নির্বাচনের একদিন আগে এই ঘটনায় বেড়েছে উদ্বেগ। এবং ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে কোপা দেল রের শিরোপা বার্সেলোনার। অতিরিক্ত সময়ে রিয়ালকে হারালো ৩-২ গোলে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে। জুলাই অভ্যুত্থান ও গেল ১৬ বছরে যারা হত্যা নিপীড়নের শিকার তারা সংস্কার প্রত্যাশা জাতির কাছে দায়বদ্ধতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রোববার জাতীয় সংসদের এলজি হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, যেসব সংস্কার প্রস্তাবে একম হবে না সেসব বিষয়ে জনগণের কাছে যেতে হবে। তবে পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলে আশা করি। ঐকমতের ভিত্তিতে গণতান্ত্রিক রূপান্তরের পথে যাত্রা হবে বলেও জানান জুনায়েদ সাকি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক শুরু হয়েছে জাতীয় সংসদ ভবনে এলজি হলে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি চলে আছি তার কাছে। হাসান, গণসংহতির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? স্নেহা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30টার দিকে কিন্তু গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে সেই বৈঠকটি চলছে। ভিতরে আমরা বাইরে অপেক্ষা করছি। আমরা হয়তো আর কিছুক্ষণ পরেই পুরো বিষয়গুলোর বিস্তারিত জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সংবিধান সংস্কার যেসব প্রস্তাবনা দিয়েছে সেই সব বিষয় কিন্তু এখন পর্যন্ত আলোচনা চলছে এবং কিছুক্ষণ পরেই অন্য যে 4টি বিষয় রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন সংস্কার, আইন সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার, এই সব বিষয় নিয়েও কিন্তু কিছুক্ষণ পরে আলোচনা হবে। অর্থাৎ যে 166টি প্রস্তাব ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সরবরাহ করেছিল সেইগুলো বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু মতামত দিয়েছে এবং আজকে কিন্তু গণসংহতি আন্দোলন তাদের মতামত দিয়েছে এবং শুরুতেই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য সেটি এখন পর্যন্ত অনেকটাই বিভাজিত হওয়ার দিকে যাচ্ছে এবং সেটিকেই তিনি বলছেন যে আরও সংহত করতে হবে এবং এই রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত এক থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে ফেসিবাদ কোনোভাবে মাথাচাড়া দিতে পারবে না এবং আগামী দিনে এই ফেসিবাদ কিভাবে নির্মূল করা যায় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আসলে ঐকমত্য পোষণ করতে হবে এবং সেসব বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কথা হচ্ছে এবং আমরা দেখছিলাম যে আজকে সকালের দিকে যে ঐকমত্য কমিশনের সহসভাপতি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এতে করে যে গত 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং অনেক মানুষ আসলে মৃত্যুবরণ করেছে, সেই সব শহীদদেরকে আসলে স্মরণ করছিলেন এবং তাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের সে ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোকে যথাযথ পদক্ষেপ নেবার এবং সংহত রাখবার জন্য বিশেষ করে অনুরোধ করছিলেন এবং এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সেটি তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কিছুদিনের মধ্যে আসলে তাদের সংস্কার কার্যক্রমগুলো জাতির সামনে পেশ করবেন এবং এর মধ্য দিয়েই কিন্তু যে চূড়ান্ত আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে এবং নির্বাচনের দিকে দেশ যাবে সেটি কিন্তু এখানকার সাধারণ যারা দর্শনার্থী তারা কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম গণসংহতির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ খবরাখবর।
দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের পরবর্তী শুনানি 18 মে নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। এর আগে গেল 9 জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাত কবিরও আবেদন করেন। পরে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন। 2015 সালের 11 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় 2016 সালের 10 নভেম্বর। ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিতের পর প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। রোববার সন্ধ্যায় গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাসে মালবাহী বিমান স্পেনের উদ্দেশ্যে 60 টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া জানান, সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে এটি। ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি আরও জানান, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিগগিরই কার্গো ফ্লাইট চালু হবে, যা তৃতীয় কার্গো সুবিধাপ্রাপ্ত বিমানবন্দর হবে। মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে 3 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। মাগুরা শহরের নিচ নান্দুরালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। সারা দেশে শিশু নির্যাতনের প্রতিবাদে স্কুল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। স্থানীয় আইনজীবীরাও এই ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামি পক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, সাক্ষ্য গ্রহণের ব্যাপারে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা দায়রা জজ প্রাঙ্গণের শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের এজলাস কক্ষের সামনে থেকে। এই কিছুক্ষণ আগেই বাংলাদেশের চাঞ্চল্যকর শিশু আসিয়ার হত্যা ও ধর্ষণের যে বিচারিক কার্যক্রম, তার কিছুক্ষণ আগেই আজকেই প্রথম চার্জ গঠনের শুনানি ছিল গত 23 এপ্রিল। আজ 27 এপ্রিল প্রথম আজকে সাক্ষ্য গ্রহণ হলো। আজকে সাক্ষী দেওয়ায় আজকে সকালেই প্রধান আসামি সহ অন্য সহযোগী 3 জন আসামিকে নিয়ে আদালত চত্বর থেকে এম জাহিদ হাসান আদালত বিচারিক কক্ষে তাদেরকে উঠানো হয়। এদিকে তাদেরকে আসামিদের উপস্থিতিতেই আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আজকে সাক্ষী প্রদান করলেন আজকে 3 জন। আজকে আসিয়ার মা আয়েশা আক্তার এবং জুলি এবং রুবেল, এই 3 জন আজকে মহামান্য আদালতের কাছে তাদের সাক্ষ্য প্রদান করলেন। এদিকে পর্যায়ক্রমে এই প্রায় 37 জনের সাক্ষ্য প্রদান গ্রহণ করা হবে প্রতি কার্য দিবসেই। এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি, এই সাক্ষ্য প্রদানের শেষ হওয়ার সাথে সাথেই খুব দ্রুততার সাথে আসিয়া ধর্ষণ হত্যাকাণ্ডের বিচারিক রায় প্রদান করা হবে। এই আসিয়ার ধর্ষণ এবং হত্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ যখন উত্তাল বিচারের দাবিতে, আজ মাগুরা আদালত প্রাঙ্গণ থেকে আমরা যা দেখছি, এত দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন হচ্ছে, যেটা খুব সহসাই জাতি দেখতে পাবে আসিয়া হত্যা ও ধর্ষণের একটি সুনির্দিষ্ট এবং একটি সুন্দর বিচার। এই ছিল মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সর্বশেষ।
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের সর্বশেষ তথ্য শুনছিলাম। মাগুরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ। জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমনি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে রাজধানীর শেখের থেকে 6 নং রোডের ভাড়া বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। গত 18 মার্চ সন্ধ্যায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। মামলার পরে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি ও অপর আসামি সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। আজ নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর। 2017 সালের 27 এপ্রিল অপহরণের শিকার হন নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায় তাদের মরদেহ। হত্যা মামলায় 2018 সালে 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন হাইকোর্ট। কিন্তু 7 বছর ধরে সেই রায় ঝুলে আছে আপিল বিভাগে। জীবদ্দশায় হত্যাকারীদের সাজা নিশ্চিত দেখে যেতে চায় নিহতদের পরিবারের সদস্যরা। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপনপু। 2014 সাল সারা দেশে চাঞ্চল্যের জন্ম দেয় নারায়ণগঞ্জের 7 খুন। অপহরণের পর হত্যা করা হয় নারায়ণগঞ্জ সিটির সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। মামলার পর তদন্তে বেরিয়ে আসে রোমহর্ষক সব তথ্য। আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর নূর হোসেনের হয়ে কয়েকজন র্যাব কর্মকর্তা অপহরণের পর তাদের হত্যা করে লাশ গুম করতে ফেলে দেয়া হয় শীতলক্ষ্যায়। 2017 সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র্যাব 11-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 2018 সালে উচ্চ আদালত 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন ও বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন। আপনারা জানেন যে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাতা তারেক সাইদ এবং শামীম ওসমানের লোকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে তারা আপিলেট ডিভিশনে যে রিভিশনটি করেছে সেটার শুনানির ক্ষেত্রে চরম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 11 বছর পরও বিচারের রায় কার্যকর না হওয়ায় হতাশ মামলার বাদী ও নিহতদের পরিবারের সদস্যরা। জীবদ্দশায় দেখে যেতে চান হত্যাকারীদের সাজা। বিচারটা করা হয় না তো কমজন আলহামদুলিল্লাহ বিচারটা হইছে। 11 বছর হয়ে যাইলো, একটা যুগ হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। 11 বছর আমরা কোনো বিচার হওয়া হাইকোর্টের রায় হয়েছে, নিম্ন আদালতের রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? 7 খুনের ঘটনায় জড়িতরা আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীদের সহযোগী ও আত্মীয় স্বজন হওয়ায় এতদিন বিচার বিলম্বিত হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাটা এই কারণে অ্যাপিলেট ডিভিশনে আসেনি কারণ তখন আওয়ামী লীগের দোসররা, এসব কারণে মামলাটা একটা অবস্থানে ছিল। অ্যাপিলেট ডিভিশনে এই বিষয়টা উত্থাপন করা হোক এবং অবিলম্বে এটা একটা সিদ্ধান্ত নিয়ে এটা কার্যকর করা হোক। স্বজন হারানো পরিবারের সদস্যদের দাবি উচ্চ আদালতের আপিল বিভাগ মামলাটি দ্রুত নিষ্পত্তি করে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার মহাসড়কগুলোতে চলছে চাঁদাবাজির মহা উৎসব। রশিদ ধরিয়ে দিয়ে বিভিন্ন যানবাহন থেকে প্রকাশ্যে তোলা হচ্ছে চাঁদার টাকা। না দিলে মারধর সহ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে যান চালকেরা। প্রতি মাসে কুষ্টিয়ার মহাসড়কগুলোতে প্রভাবশালীদের ছত্র ছায়ায় অবৈধ যান থেকে উঠছে কোটি টাকার চাঁদা। এ যেন দেখার কেউ নেই। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান দাসের রিপোর্ট। এটি কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের মিরপুর এলাকার দৃশ্য। এভাবেই যান চালকদের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ইজারার রসিদ ধরিয়ে দিয়ে প্রকাশ্যে তোলা হচ্ছে চাঁদার টাকা। ক্যামেরা দেখে চাঁদা তোলার সাথে জড়িতরা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মুখোমুখি দেশ টিভির। তাদের দাবি পৌরসভার কাছ থেকে ইজারা নিয়েই তুলছেন টাকা। অটো থেকে 10 টাকা, সিএনজি থেকে 10 টাকা। আর অন্য কিছু না, চলতি কোনো গাড়ি না। ধরেন এই স্ট্যান্ডে যেগুলো গাড়ি আছে এগুলাই, স্ট্যান্ডে যে অটো এবং সিএনজি থাকে এইটা
ইজারা দিছে পৌরসভা। না মহাসড়কে কেন নিব আমরা? এভাবেই প্রতিদিন জেলার অন্তত 10টি পয়েন্টে অবৈধ যানবাহন থেকে তোলা হচ্ছে চাঁদার টাকা। আর টাকা না দিতে চাইলে যান চালকদের হতে হচ্ছে মারধর সহ নানাভাবে হয়রানির শিকার। 20 টাকা দিয়ে দিলে মাসে 600 টাকা দেওয়া লাগে আমার বিক্রি খরচ। এটা তো সরকারি ফান্ডে যায় না, এটা তো আপনার জোর জমল করে অনেক জনের নেয়, না দিলে গাড়ি ছাড়ছে না। আমার ভাড়াই মানে 300-400-500 হয়, তার মধ্যে গাড়ির ভাড়া আলাদা যদি দিতে হয় তো আমার 200-300 টাকা থাকে। আমার কিসের জন্য টাকা দেবো বলে ট্যাক্স দিয়ে নিবে, কিসের কি আমরা বুঝতে পারিনি। আমরা ধরেন এরপর গরিব মানুষ চলছি। হাইওয়ে পুলিশের তথ্য মতে জেলায় অবৈধ যান রয়েছে 5000-এরও অধিক, যার হিসেবে প্রতিদিন এসব যান থেকে মহাসড়কে চাঁদা উঠছে প্রায় 10 লক্ষ টাকা, যা মাসে দাঁড়ায় কয়েক কোটিতে। তবে ইজারা দেওয়ার বিষয়টি নিয়ে মিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন মহাসড়কে চাঁদা তোলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা। না, আসলে আমার কাছে স্পেসিফিক এরকম কোনো অভিযোগ এখনো আসে নাই। অভিযোগ পেলে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি বন্ধে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জেলার সচেতন মহলের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় জরাজীর্ণ অবস্থা জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের। কর্তৃপক্ষের অবহেলায় প্রায় 20,000 বই নষ্ট হওয়ার পথে। ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করে তালা লাগানো হয়েছে। দ্রুত বই সংরক্ষণ ও লাইব্রেরি ভবন পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন সদস্য ও বইপ্রেমীরা। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে 1947 সালে জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা পরিষদের জমিতে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাব। শুরু থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা ছিল ব্যাপক। তবে ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়া ও ক্লাব নির্বাচন বন্ধ থাকার ফলে এক আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণে চলে যায় এটি। পরে অব্যবস্থাপনার কারণে এটি ভগ্নদশায় পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয় তা পরিত্যক্ত ঘোষণা করে তালা মেরে দিয়েছে। ভবনে থাকা প্রায় 20,000 মূল্যবান বই ও দ্রব্য স্থানান্তর না করা হলে নষ্টের আশঙ্কা করছে তারা। দ্রুত নির্বাচন ও বই সংরক্ষণের দাবি তুলেছেন সদস্য ও পাঠকরা। বিগত প্রায় 12 বছর থেকে এখানে কোনো ভোট বা কোনো নির্বাচন হয়নি, এবং এই বিগত 15 বছর যেভাবে দেশ চলেছে এই লাইব্রেরিটা সেইভাবে চলে। এর কোনো আয় ব্যয় এর কি এতে অনেক অনুদান আছে, কিন্তু সেটা তো জনগণ মোটেও জানে না। বহু ধরনের এবং বহু দামি দামি বই আছে যা আগামী প্রজন্ম হয়তো দেখতে পাবে না যদি এই লাইব্রেরি ক্লাবটা ধ্বংস হয়ে যায়। এখানকার যে বই পুস্তকাদি আছে এগুলা সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আগের মতো আর গ্রাহকেরা আসে না। কিছুদিন আগ পর্যন্ত এটি চালু ছিল, অজ্ঞাত কারণে এটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এখন দেখা যাচ্ছে বিল্ডিংটা খুব জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। বইগুলো সরানো ও ভবন সংস্কারের ব্যাপারে অসহায়ত্বের কথা জানান লাইব্রেরি ক্লাবের সাধারণ সম্পাদক। জায়গায় নাই তো কোথায় পার করব, ডিসি সাহেব নিজেও জানে জায়গা নেই। এডিসি ভিজিট করে গেছে, কোথায় রাখবো? জায়গা তো লাগবে, জায়গা তো লাগবে। আর মেলাগুলা আলমারি, মেলাগুলা রাখার মতো জায়গায় তো নাই, ওনারাও দিতে পারছে না। তবে লাইব্রেরি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তো তিনি সে ধরনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার পর সেই সকল বইগুলো কিভাবে সংরক্ষণ করা যায় আমি সার্বিকভাবে সহযোগিতা করতে পারবো। দ্রুত ভবনটি পুনর্নির্মাণ সহ বইগুলো নিরাপদ জায়গায় হস্তান্তরের দাবি বইপ্রেমী ও ক্লাবের সদস্যদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার না করায় দুর্ভোগে কুড়িগ্রামের 3 ইউনিয়নের হাজার মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জুয়েল রানা। জুয়েল, রাস্তা সংস্কার নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? স্থানীয়দের মতামত কি জানাবেন? স্নেহা, আপনাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে রয়েছি সদরের জালালের মোড় থেকে ওয়াবদার বাজার যে সড়কটি, সেই সড়কটি দিয়েই কিন্তু 3 ইউনিয়নের হাজার হাজার মানুষ জেলা শহরে প্রবেশ করে। এই সড়কটি গত বছর বন্যায় কিন্তু 2 কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই দীর্ঘদিনেও কিন্তু এই রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে কিন্তু এখানকার হাজার হাজার মানুষ কিন্তু আসলে দুর্ভোগ নিয়ে এই সড়কে যাতায়াত করে। এবং আমরা স্থানীয় এখানকার অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে এই রাস্তাটির খানাখন্দে ভরা থাকার কারণে
অনেক খানাখন্দ থাকার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে। এছাড়াও কিন্তু এই রাস্তাটি দিয়ে 3 ইউনিয়নের মানুষ সহ কিন্তু বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তাদের এই রাস্তা দিয়েই আসলে জেলা শহরে প্রবেশ করে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই এলাকায় ব্যাপক পরিমাণে বিভিন্ন যে ফসল সেটি কিন্তু উৎপাদন হয় এবং এই রাস্তাটির বেহাল দশার কারণে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু করতে পারে না, যার ফলে কিন্তু অনেক টাকা ব্যয় কিন্তু সেগুলো পরিবহন করতে হচ্ছে তারা। এছাড়াও আমরা এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে এই রাস্তাটির কারণে কিন্তু অনেক গর্ভবতী মা কিন্তু এই রাস্তার পাশে অনেকের বাড়িতেই কিন্তু বাচ্চা প্রসব করার মতো আসলে ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে এখানে স্থানীয় একজন লোক রয়েছেন এবং এখানকার সমাজসেবক, আমরা একটু জানতে চাই কি অবস্থা এই রাস্তাটির, একটু বলেন কবে থেকে এই অবস্থা? আসসালামু আলাইকুম। দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই রাস্তাটা মূলত 3 বছর থেকে এই রাস্তাটার করুণ অবস্থা। আমরা এখানে অনেক প্রশাসনের কাছে এবং স্থানীয় সরকার বিভাগ যাচ্ছে তাদের সাথেও যোগাযোগ করছি যে রাস্তাটা যাতে মেরামত করা হয়। তো এখানে কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের এই রাস্তা দিয়ে 3টি ইউনিয়নের লোক যাতায়াত করে, প্রায় 50 থেকে 60 হাজার লোক যাওয়া আসা করে। তো এখানে আসলে বিশেষ করে রোগী যারা গর্ভবতী মহিলা তাদের যাওয়া খুবই সমস্যা হয়। তারা এখানে যে ভ্যানের মাধ্যমে যাওয়া হয়, সাইকেল সাজে নিয়ে যাওয়া হয়। যারা ভ্যানের মাধ্যমে যায়, আমরা এমনও শুনেছি যে 3টি বাচ্চা এখানে রাস্তার পাশের বাড়িতেই প্রসব করানো হয়েছে। স্নেহা, আপনাকে জানিয়ে রাখি, আমি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই রাস্তাটির আসলে টেন্ডার হয়ে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুড়িগ্রামের 3 ইউনিয়নের রাস্তার বেহাল দশার সর্বশেষ পরিস্থিতি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 49 আসামির খালাসের আপিলের জন্য নতুন বেঞ্চ গঠনের পর শুনানির দিন 4 মে ধার্য করেছে আপিল বিভাগ। রোববার 21শে আগস্ট হামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি পেছানো হয়। গত 12 জানুয়ারি বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 21শে আগস্ট মামলায় বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।